সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আলোচনা করব ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস, কিভাবে ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস হয়। শুরুতেই আমরা চলে যাই ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটাতে আমরা যদি একটু যাই, আমরা দেখব যে 1930 সালে সর্বপ্রথম আইসোটোপিক যে লেবেলিংটা, অর্থাৎ C13 বা C14, এটা আসলে দেখা গেছে যে বিভিন্ন ফ্যাটি অ্যাসিডগুলো সিনথেসাইজ হয় ডিফারেন্ট অর্গানিজমে। এর আগে আসলে বিলিভ করা হতো না যে ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস সম্ভব। তারপর 1940 সালের দিকে রুডলফ শয়েনহেইমার, উনি একজন জার্মান সায়েন্টিস্ট, উনি দেখান যে এই কন্টিনিউয়াস টার্ন ওভার হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড অ্যানিমেলসে। এটা উনি 1940 সালে দেখানোর চেষ্টা করেন। তারপর 1950 সালের দিকে দুজন বিখ্যাত সায়েন্টিস্ট লিনেন এবং ব্লস, তারা আসলে সর্বপ্রথম বেসটা দেখান যে এসিটাইল কোয়েটা, এটা হচ্ছে প্রিকারসার, ফ্যাটি অ্যাসিডের যে প্রিকারসার এসিটাইল কোয়ে, সেটি সর্বপ্রথম দেখাতে সক্ষম হন লিনেন এবং ব্লস তাদের পৃথক দুটি এক্সপেরিমেন্টের মাধ্যমে। আমরা যদি লিনেনের ডিসকভারিটা দেখি, তিনি মূলত এসিটাইল কোয়ে কার্বক্সিলেজ যে এনজাইমটা, সেটার অ্যাক্টিভিটিটা নিয়ে দেখাতে সক্ষম হয়েছেন। আমরা জানি যে এসিটাইল কোয়ে সেটা কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি নিয়ে ম্যালোনিল কোয়ে হয়, এবং ম্যালোনিল কোয়ের পরেই ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটা হয়। এসিটাইল কোয়ে থেকে ম্যালোনিল কোয়ে হওয়ার এই যে ধাপটা, এটাকে নিয়ন্ত্রণ করে এসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। এই বিষয়টি সর্বপ্রথম সবার দৃষ্টিতে আনেন লিনেন। তারপর ব্লস, তিনি স্টেপ ওয়াইজ কীভাবে ইলঙ্গেশনগুলো হয় সেগুলো তিনি দেখাতে সক্ষম হয়েছেন, এবং এই দুজনই 1964 সালে নোবেল পুরস্কার পান। তারপর 1970 সালের দিকে ফ্যাটি অ্যাসিড সিনথেস কমপ্লেক্স, এটা একটা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের একটা অন্যতম একটা স্টেজ। এই ফ্যাটি অ্যাসিড সিনথেস কমপ্লেক্সটা ওনারা দেখাতে সক্ষম হন, এবং দুই ধরনের ফ্যাটি অ্যাসিড কমপ্লেক্স নিয়ে কথা হয়, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। আমি পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করবো। এখন একটু বলে রাখি যে টাইপ 1 হচ্ছে মাল্টি ফাংশনাল পলিপেপটাইড, অর্থাৎ অনেকগুলো এনজাইম, প্রায় 60টা এনজাইম এবং একটা এসিপি, এরা একই কাজ করে, অর্থাৎ এরা সবাই মিলে একটা মাল্টি ফাংশন করে, এবং এটা মূলত ম্যামালস এবং ফানজাইতে হয়। আর টাইপ 2 যেটা, এখানে এনজাইমগুলো সেম কিন্তু এরা সেপারেট, এগুলো সেপারেটলি কাজ করে, যেমন ব্যাকটেরিয়া, প্ল্যান্টস, এগুলোতে হয়। তারপর আমরা যদি যাই যে ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস কোথায় হয় আসলে, ভার্টিব্রেটসে, বেশ করে মানুষ বা প্রাণী, বিভিন্ন প্রাণী যারা ভার্টিব্রেটস, এদের সাইটোসোলে হয়, কিন্তু প্ল্যান্টসের হয় ক্লোরোপ্লাস্টে। ব্যাকটেরিয়ারও সাইটোসোলে হয়, ব্যাকটেরিয়া যেহেতু মেমব্রেন অর্গানেল নেই, তো সেই হিসেবে এটিও সাইটোসোলেই হয়। আর এই পাথওয়েটা, ডিগ্রেডেশন যে পাথওয়ে, অর্থাৎ বিটা অক্সিডেশন, সেটা ঠিক উল্টো না, অর্থাৎ দুটো একটু ডিফারেন্ট আছে। আর ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন এবং বায়োসিনথেসিসটা ডিফারেন্ট কম্পার্টমেন্টে হয়, যেটা একটু আগে বলেছিলাম যে ফ্যাটি অ্যাসিডটা প্রডিউস হয় সাইটোসোলে, কিন্তু ব্রেকডাউনটা হয় আবার মাইটোকন্ড্রিয়াতে, এবং বিভিন্ন ধরনের এনজাইম এটার সাথে ইনভলভ রয়েছে। আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব যে ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসের যে গুরুত্বপূর্ণ দুটি এনজাইম আছে সেগুলো কী কী আসলে। সেগুলো হচ্ছে, আমি একটু আগেই বলেছি, এসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, এবং আরেকটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেস। কীভাবে আসলে সেগুলো কাজ করে, ফ্যাটি অ্যাসিড এসিটাইল কোয়ে থেকে ম্যালোনিল কোয়ে যখন তৈরি হয়, এই স্টেপটার মধ্যে এসিসি অর্থাৎ এসিটাইল কোয়ে কার্বক্সিলেজ একটা বড় ভূমিকা রাখে, এবং এটি কখন অ্যাক্টিভেট হয় সেটি নিয়ে কথা বলবো একটু পরেই। আর তারপরে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসগুলো কাজ করে পরবর্তী ফ্যাটি অ্যাসিড হওয়ার জন্য। আর কোফ্যাক্টর হিসেবে থাকে বায়োটিন, অ্যানিডিস এবং ম্যাগনেসিয়াম। এবার আমরা যদি একটু ওভারঅল ডিনোভো সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা আসলে কী দেখি। এখানে গ্লুকোজ প্রথমে ভেঙে গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট হয়, তারপর এটা সাইটোসলে, তারপর সেটা মাইটোকন্ড্রিয়াতে এসিটাইল কোয়ে হিসেবে, তারপরে এসিটাইল কোয়ে হয় মাইটোকন্ড্রিয়াতে, সেটি আবার সাইটেট, আইসোসাইটেট, আলফা কিটোগ্লুটারেট, অক্সালোএসিড, অর্থাৎ টিসিএস সাইকেল এটা করে, এবং এখানে এনএডিএইচ এবং এফইডিএইচ উৎপন্ন করে, একটা এটিপি উৎপন্ন করে। এরা পরবর্তীতে অক্সিডেটিভ ফসফোরিলেশন অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যায়, ইটিএসে গিয়ে তখন এটিপি উৎপন্ন করে, এটি স্বাভাবিক।
কিন্তু যখন পর্যাপ্ত পরিমাণ এটিপি উৎপন্ন হয়ে যায় তখন একটা ঘটনা ঘটে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম যেটা আইসোসাইটেট থেকে আলফা কিটোগ্লুটারেট তৈরি করে, আইসোসাইটেট ডিহাইড্রোজিনেস। এটা একটা রেট লিমিটিং এনজাইম এই টিসিএ সাইকেলে। আমরা রেট লিমিটিং এনজাইম আসলে কোনটাকে বুঝি, অর্থাৎ একটা পাথওয়ের সবচেয়ে স্লোয়েস্ট এনজাইম যেটা আসলে পুরো বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পুরো পাথওয়েটাকে কন্ট্রোল করে মোস্ট মোরাললেস, সেটাকে আমরা রেট লিমিটিং এনজাইম বলি। তো এখানে রেট লিমিটিং এনজাইম হিসেবে আইসোসাইটেট ডিহাইড্রোজিনেসটা কাজ করে এবং এর একটা অ্যালোস্টেরিক ইনহিবিশন আছে, অর্থাৎ এটাকে ব্লক করে দিয়ে দেয় এই এটিপিটা। অর্থাৎ যদি হাই এটিপি হয় তাহলে এটা ব্লক হয়ে যায়, এটা আর অ্যাক্টিভিটি শো করতে পারে না। তখন আইসোসাইটেট আর আলফা কিটোগ্লুটারেট হয় না, তখন আইসোসাইটেট আবার রিভার্স হয়ে সাইটেট হয়ে যায়। রিভার্স হয়ে যখন সাইটেট হয় তখন হাই সাইটেট হয়, তখন সেই হাই সাইটেটটা মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে সাইটোসলে চলে আসে এবং পরবর্তীতে সেই সাইটেটটাই ভেঙে এসিটাইল কোয়ে এবং অক্সালো এসিটেট হয়। এই এসিটাইল কোয়ে পরবর্তীতে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে। এটা হচ্ছে একটা ওভারঅল ধারণা। এবার আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করি। এই ফ্যাটি অ্যাসিড সিনথেসিস মূলত 3টে ফেজে হয়, 3টা বড় ধাপে। আমরা যদি পুরো প্রসেসটাকে 3টি বড় ধাপে আমরা ভাগ করতে পারি। প্রথম ধাপটি হচ্ছে এই এসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোসলে যাবে। সেটা কিভাবে যাবে? একটা শাটল নিয়ে যাবে, যেটাকে আমরা সাইটেট ম্যালেট শাটল বলি, একটু পরে এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি আগেই বলেছি যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয় সাইটোসলে, তার মানে এই এসিটাইল কোয়েটা থাকে মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়া থেকে তাকে সাইটোসলে আসতে হবে, তখন সে একটা ট্রান্সপোর্ট নেয়, যেটাকে আমরা সাইটেট ম্যালেট শাটল বলি। তারপরে স্টেপটা হচ্ছে কার্বক্সিলেশন অফ অ্যাসিটাইল কোয়ে টু ম্যালোনিল কোয়ে। তারপরে এসিটাইল কোয়েটা ম্যালোনিল কোয়ে হবে, অর্থাৎ এসিটাইল কোয়ে কার্বক্সিলেশনের সহায়তায়। এটি হচ্ছে সেকেন্ড ধাপ। আর থার্ড স্টেপ হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড সিনথেস কমপ্লেক্সের মধ্য দিয়ে এটা যেতে হবে। একটা ফ্যাটি অ্যাসিড সিনথেস কমপ্লেক্স, আগে বলেছি টাইপ 1 টাইপ 2। টাইপ 1 হচ্ছে মাল্টিফাংশনাল, যেটা ম্যামাসে হয়, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর টাইপ 2টা হচ্ছে সেপারেট এনজাইম, যেটা প্ল্যান্টসে হয়। আমরা টাইপ 1 নিয়ে আজকে কথা বলবো। তাহলে এই 3টে স্টেপের মধ্য দিয়েই ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস হয়। এবার আমরা দেখি প্রথম স্টেজটা, যেটা আমি বলেছিলাম যে সাইটেট শাটল বা সাইটেট ম্যালেট শাটল, অর্থাৎ আমাদের যে এসিটাইল কোয়েটা সেটা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোসলে আসবে। তাহলে কীভাবে আসবে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা যদি দেখি নর্মাল প্রসেসে আগে যেটা বলেছি যে গ্লাইকোলাইসিসের মাধ্যমে এসিটাইল কোয়ে হলো। এই এসিটাইল কোয়েটা টিসিএর যেটা মাইটোকন্ড্রিয়ার, এই এসিটাইল কোয়েটা অক্সালো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সাইটেট সিনথেস এনজাইমের উপস্থিতিতে, বিয়ার ইন মাইন্ড এটা হচ্ছে সাইটেট সিনথেস, এসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিডের। এসিটাইল কোয়ে দুই কার্বন বিশিষ্ট। আমরা যদি একটু দেখি এই পাশে, এটা হচ্ছে এসিটাইল কোয়ে, এটা 2টা কার্বন আছে, আর অক্সালো অ্যাসিডেট এখানে 4টা কার্বন আছে এবং 2 নম্বরে একটা কিটো গ্রুপও আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অক্সালো অ্যাসিডের 4 কার্বন, এসিটাইল কোয়ে 2 কার্বন, এবং সাইটেট সিনথেসের মাধ্যমে, সিনথেস যেহেতু ফর্মেশন হবে, সাইটেট প্রডিউস হয় এবং সাইটেটটা কিন্তু 6 কার্বনের। সাইটেটটা 6 কার্বন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা সাইটেট দেখবো, এটা 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন সাইটেটে, তোমার 4 2 6। এই সাইটেট প্রডিউস হওয়ার পরে একটু আগে বলেছি যখন হাই সাইটেট হয়, সে সাইটেটটা ট্রান্সপোর্ট হয় সাইটেট ট্রান্সপোর্টারের মাধ্যমে, অর্থাৎ সাইটেটটা ট্রান্সপোর্ট হতে পারে, অন্য অক্সালো অ্যাসিডেটটা পারে না। সেই সাইটেটটা যখন গেল, তখন সাইটেটটা সাইটোসলে যাওয়ার পরে সে তখন ভাঙে, সাইটেট লাইস এনজাইমের মাধ্যমে সে তখন ভাঙে এবং এখানে একটা এটিপি সে ইউটিলাইজ করে এবং সে ভেঙে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল কোয়ে এবং 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটেট তৈরি করলো। এখন এই সাইটেটটা যখন ভেঙে এসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটেট করলো, তারপরে সেই অক্সালো অ্যাসিটেটটা ম্যালেট ফর্মেশন করে ম্যালেট ডিহাইড্রোজিনেস এনজাইমের উপস্থিতিতে। এবং এখানে একটু খেয়াল করলে দেখবেন যে NADH-টা NAD হয়, অর্থাৎ NADH-টা এখানে NAD হয়, কারণ অক্সালো অ্যাসিটেট সেখানে 2 নম্বর কার্বনে একটা কিটো গ্রুপ আছে, C ডাবল বন্ড O, সেটা হাইড্রক্সিল গ্রুপে যেটা ম্যালেটে আছে, অর্থাৎ OH-এ রূপান্তরিত, অর্থাৎ রিডিউসিং হয়। এই রিডিউসিং করার জন্য যে ইলেকট্রনটা দরকার সেটা সে NADH থেকে নিয়ে নেয়, এই জন্য NADH-টা NAD+ হয়। পরবর্তীতে
এই ম্যালেটটার দুইটা ফেট হয়, এটা দুই দিকে যায়। একটা হচ্ছে ম্যালেটটা পাইরুভেট হয়ে যায়, এটা নিয়ে একটু আলোচনা করি। ম্যালেটটা পরবর্তীতে ম্যালিক এনজাইমের মাধ্যমে পাইরুভেট হয়। এই ম্যালিক এনজাইমটা অনেক গুরুত্বপূর্ণ একটা এনজাইম। আমি আবারও রিপিট করছি, ম্যালিক এনজাইম কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ম্যালিক এনজাইমের মাধ্যমেই ডিপি প্লাসটা এনএডিপিএইচ হয়, এবং এই এনএডিপিএইচ আমাদের লাগবে। এই এনএডিপিএইচটা পরবর্তীতে আমরা আলোচনা করব কেন আমাদের আসলে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের জন্য খুবই প্রয়োজন। তাহলে এখানে খেয়াল করেন, এখানে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, তার মানে অক্সালোসিসের 4 কার্বন, ম্যালেটও 4 কার্বন, সেখান থেকে 1 কার্বন বের হয়ে গেছে, তার মানে আর 3 কার্বনের পাইরুভেট আছে। আমরা কার্বন সংখ্যা যদি হিসেব করি, এখানে আসলে এই রিয়াকশানটাকে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিয়াকশান বলা হয়। এখানে আসলে ম্যালেটের যে ওএইচ গ্রুপটা আছে সেটা পরবর্তীতে কার্বনিল গ্রুপ হয়, যেটা পাইরুভেটে। এটা আসলে এখানে কার্বনিল হওয়ার জন্য ঠিক আগের স্টেপের উল্টোটা করতে হয় এখানে, অর্থাৎ এখানে এটা অক্সিডাইজড হয়, ম্যালেটটা অক্সিডাইজড হয়। এই কারণেই এনএডিপি প্লাসটা এনএডিপিএইচ হয়ে যাচ্ছে, তার মানে সেটা রিডিউসড হচ্ছে, ম্যালেটটা অক্সিডাইজড হচ্ছে, এনএডিপিটা রিডিউসড হচ্ছে। এই পাইরুভেটটা পরবর্তীতে পাইরুভেট ট্রান্সপোর্ট দিয়ে বের হয়ে যায়, মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোসোল থেকে আবার মাইটোকন্ড্রিয়াতে চলে যাচ্ছে, পরবর্তীতে টিসিএস সাইকেল একটা হিসেবে কাজ করে। আচ্ছা, এবার এই পাইরুভেটটা, আচ্ছা এদিকে আবার ম্যালেট আবার ট্রান্সপোর্টার আছে, তাহলে এই ম্যালেট ট্রান্সপোর্টার দিয়ে সে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে সে আবার এনএডি থেকে এনএডি প্লাস হলো, এনএডিএইচ হলো, অর্থাৎ ম্যালেটটা আবার অক্সালোএসিটেট হলো। ঠিক আগের স্টেপের উল্টোটা, যেটা আমরা এই পাশে দেখেছিলাম, এই স্টেপের ঠিক উল্টোটা করলো ম্যালেট ডিহাইড্রোজিনেসের মাধ্যমে, অর্থাৎ এনএডি থেকে এনএডিএইচ তৈরি করলো। আর আগে ছিল এনএডিএইচ প্লাস থেকে এনএডিএইচ থেকে এনএডি, এখন এটা উল্টো হয়ে গেল। তার মানে আগে যেখানে রিডাকশন হয়েছিল, এখন এখানে অক্সিডেশনটা হবে, হয়ে অক্সালোএসিটেট তৈরি করলো। এখানে ম্যালেট আমরা বলেছিলাম যে ম্যালেট 4 কার্বনে আছে, অক্সালোএসিটেটও 4 কার্বন। আর এদিকে পাইরুভেটটা যেটা 3 কার্বন, সেটা আরেকটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে 4 কার্বন হলো, একটা এটিপি ইউজ করলো, করে এই 3 কার্বন 1 কার্বন 4 কার্বন অক্সালোএসিটেট হয়ে গেল। পরবর্তীতে অক্সালোএসিটেট আবার এসিটাইল কোয়ের সাথে মিলে, অর্থাৎ 4 আর 2 6 কার্বন মিলে সাইটেট করলো, যেখানে সাইটের সিনথেস এখানে কাজ করে, এবং সেই সাইটেটটা আবার ঢুকবে ভিতরে। ঢোকার পরে সাইটেটটা আবার সাইটেট লাইসের মাধ্যমে এটা আলাদা করবে, অর্থাৎ 6 কার্বন থেকে 2 কার্বন এসিটাইল কোয়ে 4 কার্বন অক্সালোএসিটেট তৈরি করবে। সেই এসিটাইল কোয়ে পরবর্তীতে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করবে। অর্থাৎ এই শাটলটা মাধ্যমে প্রথম স্টেজ, যেটা আমরা বললাম যে এসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোসোলে যায়। কেন যায়? কারণ সাইটোসোলে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটা হয়। এবার আমরা পরবর্তী ধাপে যাই। এটা হচ্ছে প্রথম ধাপটা। আমরা যদি আরেকটা ফিগারের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, যে সাইটেট সিনথেস এর মাধ্যমে যে সাইটেট হলো, তারপরে সে সাইটেটটা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন সে সাইটেটটা বের হয়ে যায় শাটলের মাধ্যমে, যেটা আমরা বললাম সাইটেট শাটলের মাধ্যমে বের হয়ে গেল। এখন বের হওয়ার পরে সেকেন্ড স্টেপটা, যেটা আমরা বললাম ম্যালোনিল কোয়েটা ফর্মেশন হয় এসিটাইল কোয়ে কার্বক্সিলেসের মাধ্যমে। এই এসিটাইল কোয়েটা পরবর্তীতে বায়োটিনের উপস্থিতিতে এবং একটা কার্বন ডাইঅক্সাইড ইউজ করে ম্যালোনিল কোয়ে হয়। এটা কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি ইউজ করে, এবং এটা বায়োটিনের উপস্থিতিতে, এবং এই এসিটাইল কোয়ে কার্বক্সিলেস এনজাইমের মাধ্যমে। আগেই বলেছি এসিটাইল কোয়ে কার্বক্সিলেস অনেক গুরুত্বপূর্ণ একটা এনজাইম এই স্টেজের, এই ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এসিটাইল কোয়ে থেকে ম্যালোনিল কোয়ে। এই এসিটাইল কার্বক্সিলেসটা কখন অ্যাক্টিভেট হয়? এটা অ্যাক্টিভেট হয় যখন পর্যাপ্ত পরিমাণ সাইটেট যখন বের হয়, যখন প্রচুর সাইটেট বের হলো, তখন সে আসলে পরবর্তীতে এসিটাইল কোয়ে করলো, এবং তারপরে এসিটাইল কোয়ে তো ম্যালোনিল কোয়ে হবে, তখনই আসলে এটা অ্যাক্টিভেট হয় এই এসিটাইল কোয়ে কার্বক্সিলেস। এটা হচ্ছে রেড লিমিটিং এনজাইম। এই ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসের রেড লিমিটিং হচ্ছে এসিটাইল কোয়ে কার্বক্সিলেস। আগে আরেকবার বলি, রেড লিমিটিং কোনটা? যেটা আসলে পুরো পাথওয়ের সবচেয়ে স্লো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যেটা মোটামুটি পাথওয়েকে কন্ট্রোল করে, সেটাকে আমরা রেড লিমিটিং বলছি। এখানে এসিটাইল কোয়ে কার্বক্সিলেসটা রেড লিমিটিং, এবং এটার অ্যালোস্টেরিক ইনহিবিশনও হয়, আবার অ্যাক্টিভেশনও হয়। অ্যাক্টিভেশন হয় কখন? যখন প্রচুর পরিমাণে সাইটেট চলে আসে, তখন সেটা অ্যাক্টিভ হয়ে এসিটাইল কোয়েকে ম্যালোনিল কোয়ে নেয়।
আর কখন আসলে সেটা ইনহিবিট করে, বন্ধ করে, যখন প্রচুর ম্যালোনিল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড হচ্ছে, প্রচুর যখন ফ্যাটি অ্যাসিড হয়, লং চেন ফ্যাটি অ্যাসিড যখন প্রচুর তৈরি হয়, তখন সেটা এসে এটাকে ব্লক করে দেয়, অর্থাৎ এটাকে ইনহিবিট করে। এটাকে আমরা ফিডব্যাক ইনহিবিশন বা অ্যালোস্টেটিক ইনহিবিশন বলতে পারি। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যালোনিল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেসের মাধ্যমে। এবার যদি আমরা থার্ড স্টেপে আসি, যেটাকে আমরা বলছি ফ্যাটি অ্যাসিড সিনথেসিস কমপ্লেক্স ফরমেশন, থার্ড স্টেপ। এই কমপ্লেক্সটা আমি একটু দুইটা স্লাইডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো আলাদাভাবে। এই কমপ্লেক্সটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা টাইপ 1। আমি আগেই বলেছি টাইপ 1 নিয়ে আমরা আলোচনা করবো। এখানে 7টা এনজাইম আছে, আপনারা গুনলে দেখবেন 7টা এনজাইম, 3, 6, 7, 7টা এনজাইম এবং একটা এসিপি আছে। এবং এটা মোটামুটি ডাইমার, ডাইমার মানে ঠিক এখানে যদি আমরা ভাগ করি, এই অর্ধেক এবং এই অর্ধেক দুটোই ডিফারেন্ট, অর্থাৎ দুইটাই সেম ধরনের, জাস্ট একটা আরেকটার অপোজিট দিয়ে শুরু। এটা এদিক দিয়ে শুরু, এটা এদিক দিয়ে শুরু, অর্থাৎ অ্যান্টি প্যারালাল দুটোই। এবং এই দুটোর মধ্যে বিভিন্ন কনডেন্সিং এনজাইম আছে, কিছু রিডিউসিং এনজাইম আছে, এবং এরা একসাথে কাজ করে। তো এখানে আমরা একটু খেয়াল করি, আমি এটার বিস্তারিত বলবো না, এটা হয়তো আরেকটা ভিডিওর মাধ্যমে বলতে পারি বিস্তারিত কীভাবে আসলে এটা কাজ করে, শুধু ভিতরের কাজগুলো একটু দেখানোর চেষ্টা করব। এখানে সিস্টিনের সাথে একটা সালফাইডাল গ্রুপ বা এসএইচ গ্রুপ যুক্ত হয়েছে কেএসের মাধ্যমে। কেএস হচ্ছে কিটোএসিল সিনথেস। ঠিক এখানেও সেম, এই দুই মাথায় কেএসের সাথে, অর্থাৎ কিটোএসিল সিনথেসের সাথে সিস্টিন এবং একটা সালফোহাইড্রাল গ্রুপ অর্থাৎ এসএইচ গ্রুপ যুক্ত আছে। এটা থেকে মূলত শুরু, এবং এটা শেষ হয় এই যে থায়োস্টেরেজ আছে, এটা রিলিজিং এনজাইম, এই থায়োস্টেরেজে গেলে রিলিজ করে এদিকে এবং এদিকে, দুই দিকেই। এবং একটা এসিপি, যেটা আমরা বলি অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন, সেই এসিপির সাথে একটা যুক্ত হচ্ছে 4ppSH। 4ppটা কি? এটা হচ্ছে ফসফোপ্যানথেটিন, ফসফোপ্যানথেটিন আর্ম। এটা 4ppটা এই আর্মে আছে, এখানে এটা এসিপির সাথে যুক্ত, এখানেও দেখেন এসিপির সাথে যুক্ত আছে। এ হচ্ছে ডাইমার, এই কমপ্লেক্স যেটা আমরা বলি ফ্যাটি অ্যাসিড সিনথেস কমপ্লেক্স। এবং এখানে একটা থেকে একটা যায়, এভাবে গিয়ে গিয়ে এরা কাজ করে। এখানে কনডেনসেশন হয়, রিডাকশান হয়, ডিহাইড্রেশন হয়, আবার রিডাকশান হয়, এরকম স্টেপগুলো এখানে হয়। এগুলো আমরা বিস্তারিত বলবো। আমরা যদি আরেকটা স্লাইড দেখি, ঠিক একই স্লাইড, এটা আরেকটা জায়গা থেকে নেওয়া। আমরা আছি 3 নম্বর স্টেজে, ফ্যাটি অ্যাসিড সিনথেস কমপ্লেক্সের স্টেজে। এখানে যদি আমরা দেখি, এখানেও আমরা দেখব যে এটা হচ্ছে, এই ডোমেইনটা হচ্ছে কন্ডেন্সিং ইউনিট ডোমেইন, আর এটা হচ্ছে রিডিউসিং ডোমেইন। আবার দেখি সিস্টিনের সাথে এসএইচ গ্রুপ যুক্ত হয়েছে কেএসের সাথে, এখানে এই সাইডে এবং এখানেও এই সাইডে, অর্থাৎ এই দুইটা। এবং এখানে মোটামুটি 4টা স্টেপ হয়, মানে 4টা ঘটনা ঘটে, কনডেনসেশন, রিডাকশান, ডিহাইড্রেশন এবং রিডাকশান। এই 4টা আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার যদি আমি আসি ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসের যেই কমপ্লেক্সটায়, সেখানে আমরা আবারও যদি প্রথম থেকে একটু আসি, প্রথম যেটা ছিল যে সাইটের শাটল দিয়ে এসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে সাইটোসলে এসেছে, সাইটেড হয়ে, সাইটেড শাটল দিয়ে বা সাইটেড ম্যালার শাটল দিয়ে। সে সাইটেডটা পরবর্তীতে এনাফ সাইটেডটা অ্যাক্টিভ করেছে এসিটাইল কোয়ে কার্বক্সিলেসকে, ফলে এসিটাইল কোয়ে থেকে ম্যালোনিল কোয়ে হয়েছে। এটা আমাদের সেকেন্ড স্টেপ ছিল। আর থার্ড স্টেপ বলেছিলাম যে ফ্যাটি অ্যাসিড কমপ্লেক্সের মধ্য দিয়ে এটা গিয়ে তারপরে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয়। ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের জন্য আমরা দেখলাম যে একটা এসিটাইল কোয়ে লাগবে এবং একটা ম্যালোনিল কোয়ে লাগবে। এবং এর আগের স্টেপে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে এসিটাইল কোয়ে একটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে বায়োটিন উপস্থিতিতে এবং একটা এটিপি ইউজ করে সেটা ম্যালোনিল কোয়েতে কনভার্ট হয়েছে, অর্থাৎ একটা এটিপি ইউজ হয় এসিটাইল কোয়ে থেকে ম্যালোনিল কোয়ের জন্য, একটা এটিপি ইউজ হয়। এরপরে এই এসিটাইল কোয়ে ম্যালোনিল কোয়ে কনডেনসেশন হয়, অর্থাৎ কনডেনসেশনের সময় একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তারপরে আবার রিডাকশান হয়, রিডাকশানে NADPH ইউজ হয়, NADPH NADPটা হয়, NADPH। এরপরে ডিহাইড্রেশন হয়, অর্থাৎ পানি বের হয়ে যায়, তারপর আবার রিডাকশান হয়, NADPHটা NADP হয়। এবং তারপরে এরকম 7টা হয়, মোট 6টা আর একটা 7টা, অর্থাৎ 6টা আর প্রথমে একটা ছিল। এই 6টার পরে প্রতি এক ধাপে 2টো করে কার্বন বাড়ে, তাই 6 দুগুণে 12টা এবং কনডেনসেশনের জন্য 4টা, মোট 16টা কার্বন হয়।
আমি দেখাচ্ছি। এই পাশে যদি আমরা চলে আসি কর্নারে, এই কর্নারে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি। এই কর্নারে যদি আমরা আসি, আমরা দেখব একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে ফ্যাটি অ্যাসিড সিনথেস কমপ্লেক্সের দুটো অংশ আমরা দেখেছিলাম, যে ডাইমারের যে সালফার দিয়ে অর্থাৎ SH দিয়ে যেটা ইনক্লুড অ্যাটাচড করা হয়েছিল, এই একটা আর্ম, এই একটা আর্ম। এখন এটা এসআইল গ্রুপ, ফার্স্ট এসআইল গ্রুপ, এটা হচ্ছে ম্যালোনিল গ্রুপ। ওকে, আমরা যদি একটু খেয়াল করে দেখি কালারটায়, এটা একটু হালকা পিঙ্ক কালার এবং এটা গ্রিন কালার, হালকা গ্রিন কালার, এটা ইয়েলো কালার। এখন এখান থেকে এই কনডেনসেশনের মাধ্যমে এটা আসলে এটা এখানে চলে যাবে। আমরা পরের স্টেপে যদি দেখি, এই কার্বন ডাইঅক্সাইডটা অর্থাৎ সবুজ কালারের কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গিয়েছে কনডেনসেশনে, এবং এদিক থেকে গিয়ে এখানে 2 কার্বন আর আগের যে 2 কার্বন 4 কার্বন মিলে কনডেনসেশন হয়েছে। তার মানে কনডেনসেশনে 4 কার্বন হচ্ছে। তারপরে রিডাকশানে এই NADPHটা ইউটিলাইজ করলো, অর্থাৎ NADP প্লাস হলো। অর্থাৎ পরবর্তীতে কি হলো একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে এই যে ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডটা এখানে আর ডাবল বন্ড নেই, অর্থাৎ এখানে এই ডাবল বন্ডটা এখানে মূলত একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এটা এখন COH হয়ে গিয়েছে, COH এবং CH হয়েছে। অর্থাৎ এখানে দুইটা ইউজ করেছে, হাইড্রোজেন ইউজ করেছে, ইলেকট্রন ইউজ করেছে, এখানে NADPH থেকে NADP হয়েছে। আচ্ছা, পরবর্তীতে ডিহাইড্রেশন হয়েছে। ডিহাইড্রেশন মানে এখান থেকে OH এবং এই জায়গাটা থেকে H, এই দুটো বের হয়ে গিয়েছে, বের হয়ে এখানে একটা ডাবল বন্ড তৈরি করেছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়েছে, তার মানে ডিহাইড্রেশনটা হয়েছে। এরপরে আবার রিডাকশানটা হয়েছে, যেহেতু ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা পরবর্তীতে, এই ডাবল বন্ডটা পরবর্তীতে আপনারা দেখেন এখানে আর ডাবল বন্ড নেই, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন চলে এসেছে, এসে এখানে এই ডাবল বন্ডটা চলে গেছে, অর্থাৎ এখানে রিডাকশানটা হয়েছে। NADPHটা NAD প্লাস হয়েছে, তার মানে রিডাকশানটা হয়েছে। তার মানে এখানে এক সাইকেলের কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কার্বন এক্সট্রা হয়েছে, যেটা আমরা বলেছি যেরকম 6টা করলে 6 দুগুণে 12টা হবে। আর প্রথমটার কনডেনসেশন, তার মানে টোটাল 7টা সাইকেল যদি আমরা ধরি প্রথমটা সহ, এবং সেখানে 16টা কার্বন হয়, মানে পালমিটেডটা প্রডিউস হয়। আমরা আরেকটু যাই পরের স্লাইডে, আমরা যদি যাই তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসকে আরেকটু ওভারঅলভাবে দেখার চেষ্টা করব। ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে আমরা যদি প্রথম থেকে যাই, যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে লং চেন ফ্যাটি অ্যাসিডগুলো কীভাবে ভিতরে ঢুকে ভেঙে এসিটাইল কোয়ে হয়, এবং অ্যামাইনো অ্যাসিডগুলো থেকেও ফ্যাটি অ্যাসিড থেকেও অ্যামাইনো অ্যাসিডগুলো থেকেও এসিটাইল কোয়ে আসে, তারপরে গ্লুকোজ থেকেও আসে, যেটা আমরা বলেছি গ্লুকোজ থেকে পাইরুভেট হয়ে এসিটাইল কোয়ে হয়। অর্থাৎ এই এসিটাইল কোয়েটা আসে বিভিন্ন সোর্স থেকে, সেটা বোঝানোর চেষ্টা করেছি। এবং সেই এসিটাইল কোয়েটা ম্যালোনিল কোয়ে হয়, এবং এই ম্যালোনিল কোয়ে হওয়ার সময় সেখানে এটিপি ইউজ হয়, এবং বায়োটিন, কার্বন ডাইঅক্সাইডের কথা আমরা বলেছি। এই ম্যালোনিল কোয়ে তারপরে এসিপি, অর্থাৎ অ্যাক্টিভেট হয় এসিপি দিয়ে। এসিপি হচ্ছে অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন, ম্যালোনিন ট্রান্স অ্যাসিটাইলেস এই এনজাইমের উপস্থিত হয়। তারপরে ম্যালোনিল এসিপি থেকে এসি টু এসিটাইল এসিপি, যেটা আমরা কনডেনসেশন বলেছি, এখানে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম 1 নম্বর স্টেপ, যেটা কনডেনসেশন। তারপরে এই এসি টু এসিটাইল এসিপি থেকে রিডাকশান হয়ে, অর্থাৎ NADPH থেকে NAD প্লাস হচ্ছে, হয়ে বিটা হাইড্রক্সি বিউটাইল এসিপি হয়। তারপর এখান থেকে ডিহাইড্রেশন হয়, অর্থাৎ পানি বের হয়ে অ্যানোইল এসিপিটা হচ্ছে, সেই অ্যানোইল এসিপি আবার রিডাকশানটা হয়, অর্থাৎ NADPHটা NAD প্লাস হয়, যেটা হচ্ছে এই রিডাকশানটা, রাইট, এই রিডাকশানটা ডিহাইড্রেশনের পরে এই রিডাকশানটা হয়ে বিউটারিল এসিপি, বিউটারিল মানে 4 কার্বনের এটা হয়, 1 2 3 4 4 কার্বনের বিউটারিল এসিপি হয়। এটা একটা স্টেপ গেল, তারপরে আবার যায় এভাবে। তারপরে মোট 7টা সাইকেল দেখানো হচ্ছে, প্রথমটা শেষে 6টা, মোট 7টা সাইকেল। এবং তারপরে পালমিটিক অ্যাসিড হয়, অর্থাৎ পালমিটিক অ্যাসিডটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের প্রথম স্টেপ, মানে প্রথম ফ্যাটি অ্যাসিড। এরপরে ইলঙ্গেশন হয়ে পরবর্তীতে বিভিন্ন স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয়, সেটা অন্য একটা স্টোরি। এটা ছিল ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের ওভারঅল একটা ধারণা। তার মানে আমরা যদি ফ্যাটি অ্যাসিড সিনথেসিসকে কী কী আসলে প্রয়োজন হয় আমরা দেখি, আমরা দেখব একটা এসিটাইল কোয়ে প্রয়োজন হয় প্রথমেই, তারপর আমরা দেখছি 7টা ম্যালোনিল কোয়ে দরকার হয়, যেহেতু 7টা স্টেপ, এবং প্রত্যেকটা স্টেপে একটা করে এটিপি, তার মানে 7টা এটিপি প্রয়োজন হয়।
অর্থাৎ 16 কার্বন বিশিষ্ট পালমিটিক অ্যাসিড করবার জন্য ফ্যাটি অ্যাসিড হওয়ার জন্য আমাদের একটা অ্যাসিটাইল কোয়ে এবং 60টা ম্যালোনিল কোয়ে প্রয়োজন হয় এবং 14টা এনএডিপিএস, প্রত্যেকটা সাইকেলে 2টো করে এনএডিপিএস ইউটিলাইজ হয়। আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব যে প্রত্যেকটি স্টেপে 2টো করে এনএডিপিএস লাগে, তার মানে 7 দুগুণে 14টা। এই এনএডিপিএসটা কোথা থেকে আসে? আমি প্রথমেই বলেছিলাম যে এনএডিপিএসের একটা সোর্স হচ্ছে মেলিক এনজাইম, তার মানে ম্যালেট থেকে যখন পাইরুভেট হয় তখন এনএডিপিএস উৎপন্ন হয় এবং এটাই যে এনজাইমের মাধ্যমে হয় সেটাকে আমরা বলি মেলিক এনজাইম। তারপরে মেলিক এনজাইম থেকে এনএডিপিএস পাচ্ছি আমরা। আর একটা বড় সোর্স এনএডিপিএসের হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে বা এইচএমপি শান্ট। এই পেন্টোজ ফসফেট পাথওয়ের মাধ্যমে আমরা এনএডিপিএস পাই এবং মেলিক এনজাইমের মাধ্যমে আমরা এনএডিপিএস পাই। এই এনএডিপিএসই আমাদের এই ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের একটা বড় সোর্স। আমাদের 14টা এনএডিপিএস লাগবে, এটা খুব বড় একটা নাম্বার। তারপরে যদি আমরা যাই যে আমাদের এটা সর্বশেষ স্লাইড, যে আমাদের পালমিটেট তৈরি হলো, তারপর আসলে কি হয়? তারপর ডিনেচারেশন হয়ে অন্য ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, ইলঙ্গেশন হয়ে স্টিয়ারেট অলিয়েট হয়। এটা অ্যানিমেলে এ পর্যন্ত হতে পারে, কিন্তু এরপরে আর যেতে পারে না, বিশেষ করে ম্যামালসে এটা যেতে পারে না, কিন্তু প্ল্যান্টস এটা পারে। অর্থাৎ অলিয়েট থেকে 18 কার্বন যেটা অলিয়েট, এখান থেকে ডিনেচারেশন হয়ে শুধুমাত্র প্ল্যান্টে লিনোলিনেট হয়, তারপর আলফা লিনোলিনেট হয়, তারপরে অ্যারাকিডোনিক হয়। এই জন্য এই লিনোলিনেট, আলফা লিনোলিনেট বা অ্যারাকিডোনেট বা লিনোলেনিক অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড বা অ্যারাকিডোনিক অ্যাসিড, এই তিনটাকে আমরা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলি। কেন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলি? কারণ এগুলো শুধুমাত্র প্ল্যান্টস প্রডিউস করতে পারে, আমরা হিউম্যান করতে পারি বা ম্যামালস করতে পারি না। তাই আমাদেরকে যেভাবেই হোক এদের উপর ডিপেন্ড করতে হয় ডায়েটের মাধ্যমে। এটা ছিল ফ্যাটি অ্যাসিড নিয়ে, বায়োসিনথেসিস নিয়ে একটু আলোচনা। আর ডিটেলস আলোচনার জন্য হয়তো আরেকটা আমরা করতে পারি ভিডিও এর উপরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।